এটা নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করি। আমি আবারও বলছি যে যদি আমাদের দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা আছে ডিসক্রিট ভেরিয়েবল আর একটা আছে হচ্ছে নরমাল ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমাদের সাধারণ প্রসেসে যে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে প্রবাবিলিটি বের করি ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। এইটা হচ্ছে প্রবাবিলিটি বের করার সিস্টেম। কিন্তু প্রবলেমটা যদি কোনো ছোট হয় তাহলে আমাদের ওইভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো বের করা খুব সহজ হয় স্যাম্পল স্পেসের মাধ্যমে। কিন্তু প্রবলেমটা যদি বড় হয়ে যায়, ট্রায়াল সংখ্যা যদি খুব বেশি হয়ে যায়, তখন আসলে আর ওই কি বলে স্যাম্পল স্পেসের সাহায্যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করা, মানগুলো বের করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তখন আমরা কি করি, এই ডিস্ট্রিবিউশন গুলো ইউজ করি, যেমন বাইনোমিয়াল, পয়সন, নরমাল এবং আদার্স ডিস্ট্রিবিউশন গুলো আমরা ইউজ করি। এখানে আমাদের বেসিক তিনটা ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে বাইনোমিয়াল, দ্বিতীয়টা পয়সন, আর থার্ড নাম্বারটা আমরা আলোচনা করবো হচ্ছে নরমাল। বাইনোমিয়াল আর পয়সনটা আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ইউজ করি, আর পয়সনটা আমরা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কোনগুলো? এর আগে আমরা বলেছি যেগুলো হচ্ছে কি থাকবে না, ফ্র্যাকশন মান থাকবে না, নাম্বার একদম হোল নাম্বার, ইন্টিজার নাম্বার থাকবে। যেমন হচ্ছে নাম্বার অফ প্লান্টের সংখ্যা, তারপরে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা, তারপরে হচ্ছে কি বলে না এজ যদি হয় বা ওয়েট যদি হয়, সিডস ওয়েট, তারপরে হচ্ছে ফার্টিলাইজার ওয়েট, এগুলো যদি হয় তাহলে সেগুলোকে আমরা কন্টিনিউয়াস ওই টাইপের ভেরিয়েবল যখন থাকবে একটা নির্দিষ্ট রেঞ্জ অফ পূর্ণাঙ্গ সংখ্যা হবে না, সেগুলোকে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যখন আমরা ইউজ করব, সেখানে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনটা যদি সেই নরমাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের একটু জানাতে হবে। হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট continuous probability distribution in the entire field of statistics is the normal distribution. It is its graph called the normal curve. এর গ্রাফটা যেটা হয় সেটাকে আমরা কি বলি, নরমাল কার্ভ বলি। নরমাল কার্ভ বলতে আমাদের এরকম কার্ভটা এরকম হয়, এইরকম আমাদের একটা বেল শেপ কার্ভ হয়। অর্থাৎ এটা কি হয়, কিছুটা উপরে উঠতে 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 একটা পিক পয়েন্টে যায়, ঠিক যেভাবে উঠতে থাকে ঠিক সেভাবে সেটা স্লোপ হতে থাকে। যেমন আয়নার সামনে দাঁড়ালে অ্যাজ এ চেহারা আমার যা আছে ঠিক সেরকমই দেখো, এই নরমাল কার্ভটাও একই রকম, দুই পাশ থেকে একই রকম। এটা যদি আমার মাঝখান বরাবর একটা রেখা হয়, এটার এ পাশেও যতটুকু থাকবে এই পাশেও সেম থাকবে। এটাকে বলছে আমরা হচ্ছে নরমাল কার্ভ। এই জন্য বলছে ইজ দ্য বেল শেপড কার্ভ, এটা একটা অনেকটা বেলের মতো। এই জন্য বলো which describe absolutely many phenomena that occur in nature, industry and research. Physical measurement in areas such as meteorological experiments, rainfall studies, and measurements of manufactured parts often more than adequately explained with the normal distribution. Actually, এটা বিভিন্ন ফিল্ডে এটা ইউজ করা হয়। এর আগে আমরা দেখেছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি বলে, একটা সিচুয়েশনে বা কন্ডিশনে কি হয়ে যায়, নরমাল ডিস্ট্রিবিউশনে ফলো করে। আবার পয়সনও একটা কি করে, সিচুয়েশনে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। দ্যাট মিনস যেটা বলা হচ্ছে যে নরমাল ডিস্ট্রিবিউশন ইজ দ্য মাদার অফ দ্য ডিস্ট্রিবিউশন। মানে সকল নরমাল ডিস্ট্রিবিউশনকে আমরা একটা মাদার ডিস্ট্রিবিউশন বলি। সকল ডিস্ট্রিবিউশন কোনো না কোনো কন্ডিশনে এটা নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে আসে। আর নরমাল ডিস্ট্রিবিউশন বলতে এটা একটা নরমাল সিচুয়েশনে চলে আসে, একটা কিছু কিছু ক্ষেত্রে এটা নরমাল সিচুয়েশনে চলে আসে। In 1733, Abraham D. Morphy developed the mathematical equation of the normal curve. It provides a basis for this part of the theory inductive statistics founded. The normal distribution is often referred to the Gaussian distribution. এটার আরেকটা নাম আমরা বুঝে নেব Gaussian distribution. এর আরেকটা নাম আমরা কি বলছি, Gaussian distribution কে বলছি। In honor of Carl Friedrich Gauss, who also derived the equation for the study errors in repeated measurements of the same quantity. A continuous random variable x having a bell-shaped distribution is called normal random variable. The mathematical equation for the probability distribution of the normal variable depends upon the two parameters mu and sigma. এবং আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার দেখছি, একটা হচ্ছে n আর p। পয়সন ডিস্ট্রিবিউশনের একটা প্যারামিটার, সেটা হচ্ছে ল্যাম্ডা। নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে দুটো, একটা মিউ আর সিগমা। এটা আমাদের নন, এই মিউ সম্পর্কে আমরা জেনেছি।
This is called population mean and this is called population standard deviation. এটা হচ্ছে population mean আর এটা হচ্ছে population standard deviation. Its means and standard deviation means we denote the values of density x by আমরা normal distribution express করি হচ্ছে n of mu comma sigma square. যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা ই করলাম এক্সপ্রেস করলাম যে x প্লাস কি বলে b of x প্লাস n কমা এটাকে আমরা কি করতাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ট্রিট করতাম। আর পয়সনকে আমরা বলতে কিভাবে লিখতাম p of কি লিখছি x যেন ল্যামডা। এইভাবে আমরা কি করি এটাকে এক্সপ্রেস করি কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে দেখানো হয় সংক্ষিপ্ত আকারে সেটা এইভাবে কিভাবে পয়সনকে দেখানো আর নরমালকে দেখানো হয় n of mu comma sigma square. The density of the normal random variable x with mean mu and variance sigma square. So the density function, that is the probability density function. দুইটা ডিফারেন্স, একটা হচ্ছে সরি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য বা বাইনোমিয়াল বা পয়সনের ক্ষেত্রে আমরা এই এরকম একটা ফাংশনকে বা ফর্মুলাকে আমরা বলছি প্রবাবিলিটি ম্যাচ ফাংশন PMF, প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। কিন্তু যখন এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয় তখন আমরা এটাকে বলবো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন PDF, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটাকে নাম দেব হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, দ্য ডেনসিটি অফ দ্য নরমাল র্যান্ডম ভেরিয়েবল। এই যেহেতু এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ইউজ হচ্ছে যেখানে আমরা এটাকে বলবো ডেনসিটি ফাংশন, আর ডিসক্রিটের জন্য ইউজ হলে আমরা বলবো প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। এই ফাংশনটা f of x, mu, sigma square is equal to 1 by sigma root over twice pi into e to the power minus half x minus mu whole square divided by sigma. That is our PDF of normal distribution, and a range is minus infinity to plus. This is the most important case. A range is minus infinity to plus infinity. অর্থাৎ এখানে প্লাস এর মান যে কোনো মান আসতে পারে, নেগেটিভ মান যে কোনো মান আসতে পারে। পায়ের এখানে পায়ের মান দেওয়া আছে, আমরা পায়ের মানটা জানি এবং ই মান আমরা জাস্ট এখানে আননোন মান হচ্ছে কোনটা এই সিগমা, আর আননোন মান হচ্ছে মিউ আর সিগমার মান জানা থাকলে আমরা এই ফাংশনের মানটা বের করতে পারি। যে কারণে বলা হচ্ছে এর প্যারামিটার হচ্ছে দুইটা, মিউ এন্ড সিগমা। এর মানও আমরা জানি, পায়ের মানও জানি। এখন এক্স এর মানের সাপেক্ষে এক্স এর মান কত হবে সেটা বের করতে গেলে মিউ আর সিগমার মান জানলে এক্স এর মানটা আমরা পেয়ে যাবো। এখানে প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন, কিছু প্রপার্টিজ আছে। The normal probability curve is symmetrical about the coordinate x at x is equal to mean, where mean is the mean of the distribution. অর্থাৎ সিমেট্রিক বলতে about x সিমেট্রিক বলতে এই যে আমরা এই ফর্মুলাটা বললাম, এটা বললাম যে এটার এ পাশেও যা এ পাশে, বাট এখানে সেটা কি হবে এই রেখা বরাবর কি থাকবে মিউ থাকবে, এই রেখা বরাবর মিউ থাকবে। অর্থাৎ এই পয়েন্টটাতে মিউ থাকবে, এখানেও যে মানটা থাকবে মিউ এর এ পাশেও যে মানগুলো থাকবে মিউ এর এ পাশেও, অর্থাৎ এভারেজ ভ্যালু ডান পাশে যতগুলো ভ্যালু অবজারভেশন থাকবে বাম পাশেও ততগুলো অবজারভেশন, সেম পার্সেন্ট অফ অবজারভেশন। দিস ইজ কল্ড সিমেট্রি। অর্থাৎ মিউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে ডান দিকে পজিটিভ মান থাকবে, বাম দিকে নেগেটিভ মান থাকবে। তাহলে ডান দিকে যদি 50টা পজিটিভ মান থাকে, বাম দিকে 50টা নেগেটিভ মান থাকে। দ্যাট ইজ কল্ড সিমেট্রি। মিউ এর মান যদি 50 হয় তাহলে ডান দিকে যদি 25টা মান থাকে, 50 এর চেয়ে বড়, বাম দিকে 50 এর ছোট 25টা মান। এইটাকে বলা হচ্ছে সিমেট্রি। The mode which is the point of horizontal axis where the curve is maximum occurs at x is equal to mu and equals to this. এইটা হচ্ছে তার এখানে যদি এটা সিমেট্রিক নরমাল ডিস্ট্রিবিউশন, এদের মিন মিডিয়ান মোডটাও সেম জায়গা, অর্থাৎ যেটা সর্বোচ্চ পিক পয়েন্টে থাকে সেই জায়গা থেকে যদি আমি এক্স অ্যাক্সিস এর উপর একটা রেখাটা নিই, যে রেখা যে বিন্দুটা সেট করবে ওই বিন্দুটার পয়েন্টটাই হচ্ছে এর মোড। For the curve mean, median and mode are the same. এখানে আবারও বলা হচ্ছে যে এটা যেহেতু সিমেট্রিক এই কারণে এর মিন মিডিয়ান আর মোডটা হচ্ছে সেম থাকে। The total area under curve above the horizontal axis is equal to 1. Is equal to, that is আমরা যেটা এর আগে probability distribution is the sum of sum, এখানে সাম বলা দরকার, এটাকে ইন্টিগ্রেশন অফ f of x dx is equals to f of x dx is equal to, অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে যদি এটা ইন্টিগ্রেট করা হয় তাহলে প্রবাবিলিটি ফাংশনের মানটা অলওয়েজ কি হবে 1 হবে। এখন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বলতে এরকম না, বিষয়টা হচ্ছে যদি রেঞ্জ সে রেঞ্জ দেওয়া আছে
x এর রেঞ্জ আছে 5 লেস দ্যান x লেস দ্যান 21। তাহলে 5 থেকে 21 এর মধ্যে যে ফাংশনটার জন্য এই রেঞ্জটা দেওয়া আছে সেই ফাংশনটাকে যদি 5 থেকে 21 এর মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে প্রবাবিলিটির মানটা ওই ফাংশনের প্রবাবিলিটির মানটা 1 হবে। এখানে মাইনাস ইনফিনিটি বলতে প্লাস ইনফিনিটি এরকম এটা হতে পারে যে না এটা রেঞ্জটা আছে -5 টু 21। তাহলে -5 টু 21 এর মধ্যে যদি ইন্টিগ্রেট করি তাহলে এই ফাংশনের মানটা মান যোগ করলে কি হবে, ইন্টিগ্রেট করলে মানটা 1 হবে। এটা বলছে the curve has its point of inflection at x plus minus mu. It may be obtained solving equation double integration of 0. Thus curve change from the convex to concave in relation to horizontal axis at this point. অর্থাৎ এটা ইনফ্লেকশন হবে কখন, যদি এটা ডাবল ইন্টিগ্রেট করার পরে ওই ফাংশনটাকে যদি ডাবল ইন্টিগ্রেট করি এবং সেই মানটা যদি 0 হয় তাহলে কার্ভটা কি করবে, কোন পয়েন্টে ইনফ্লেক্স করবে, ইনফ্লেক্স করবে হচ্ছে x মিউ প্লাস মাইনাস সিগমা। অর্থাৎ একটা মান পাবেন তার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যোগফল, আর একটা মান পাওয়া যাবে তার মিন এবং মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যোগফলের এই দুইটা ভ্যালুর মধ্যে এই মানটা কি করে ইনফ্লেকশন করবে। সেটা কখন, যদি এটা ডাবল ইন্টিগ্রেট করা হয়। যদি 0 হয়, 0 যদি হয় তাহলে বুঝতে হবে যে এই x এর ভ্যালুগুলো প্লাস মাইনাস মিউ প্লাস মাইনাস সিগমা যে রেঞ্জটা তৈরি হবে সেই রেঞ্জের মধ্যে ইনফ্লেক্স করবে। দ্য কার্ভ extend from minus infinity to plus infinity. এটা আমরা যেটা দেখলাম এই রেঞ্জের কথা বললাম সেই রেঞ্জের কথা এখানে বলা হয়েছে যে minus infinity to plus infinity. All odd moments of the distribution are 0. যেমন এখানে odd moments বলতে বলা হয়েছে mu 1 mu 3 mu 5 এরকম যত বেজোড় সংখ্যা পাওয়া সবগুলোর মান কি হবে 0 হবে, সবগুলোর মান 0 বলছে। The curve extends from minus infinity to plus infinity. All odd moments of the distribution are 0. All of the distribution are 0. যদি এটা সিমেট্রিক হয়, নরমাল কার্ভ হয়, সেক্ষেত্রে all odd moments যেমন mu 2 mu 4 এগুলো কিন্তু আলাদা হবে। অর্থাৎ 2 4 এগুলো আলাদা, জোর সংখ্যা জোর মোমেন্ট গুলো আলাদা মান পাওয়া যাবে, বাট বিজোড় মোমেন্ট গুলোর মান অলওয়েজ কি হবে 0 হবে। বিজোড় মোমেন্ট গুলোর মান অলওয়েজ 0 হবে। ঠিক আছে, the value of beta 1 and beta 2 of the distribution are 0 and 3. beta 1 এর মান 0 কেন হলো, বলা আছে আমরা জানি beta 1 এর ফর্মুলাটা কি, beta 1 is equals to mu 3 square divided by mu 2 cube. এখন যদি নরমাল ডিস্ট্রিবিউশন হয় mu 3 এর মান 0, mu 3 এর মান 0 যদি অল অড মোমেন্টস বলতে 0, তাহলে অড মোমেন্ট যদি 0 হয়, mu 3 এর মান যদি 0 হয় তাহলে বিটা এর মান তো 0 হবে। এজন্য বলা হচ্ছে the value of beta 1 and beta 2 of the distribution are 0 and 2. আর যদি অড মোমেন্টস কি হবে, beta 2 টা কার্টোসিসটা হবে only 3, কারণ অন্যান্য মানগুলো 0 হয়ে যাবে। mean deviation about arithmetic mean is 4/5 sigma. আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে মিন ডেভিয়েশন করেছি, সেটা যদি মিনের সাহায্যে বের করি সেই মানটা হবে। The proportion of area lying between plus minus sigma, plus minus 2 sigma and plus minus 3 sigma are respectively 68.2%, 95.44% and 99.73%. অর্থাৎ এটা যেটা মান হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা বলছে সে একটা ডিস্ট্রিবিউশনের মিন বের হয়েছে 20 এবং এটা হচ্ছে মিউর মান, আর সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বের হয়েছে 5। এখন যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ যে সব ডেটাগুলো এখানে তো অবশ্যই মিউ হয় 10টা বা 15টা ডেটার যোগফলেই তো মিউ বের হয়েছে। আমাদের দেশে আমার অবজারভেশন সংখ্যা আছে 20টা। এখন ওই 20টা সংখ্যার যোগফল যোগ করে 20 দ্বারা ভাগ করার পরে তার মিন বের হয়েছে 20 এবং সিমিলারলি ওই 20টা ডেটারই তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। এখন বলছে যে যদি 20 প্লাস 5 দ্যাট ইজ 25 আর হচ্ছে 20 মাইনাস 5 এটা মাইনাস দ্যাট ইজ 50, অর্থাৎ 15 থেকে এই যে 20টা ডাটার মধ্যে যে 20টা ডাটা থাকে সেই 20টা ডাটার মধ্যে 15 থেকে 25 এর মধ্যে আছে কত পার্সেন্ট ডাটা আছে 68.2% ডাটা আছে। এর অর্থ হচ্ছে 20টা অবজারভেশনের মধ্যে 15 থেকে 25 এর মধ্যে 68.2% ডাটা আছে। এখন এটা যদি 2 সিগমা হয়, অর্থাৎ এখানে এরকম হয় যে 20 প্লাস 2 গুণন 5
আর 20 মাইনাস 2 বিন্দু, তার মানে কি তখন রেঞ্জটা কত হয়ে যাবে? রেঞ্জটা একটা হবে 2 গুণন হলে, একটা হবে হলে 30 আর একটা হবে হচ্ছে 10। তার মানে কি রেঞ্জটা বেড়ে গেল। এই যে আগে ছিল 15 থেকে 25, এখন আছে কি 10 থেকে 30। 15 থেকে 25 যখন ছিল তখন ছিল 68%। যখন রেঞ্জটা বেড়ে যাচ্ছে 10 থেকে 30, তখন এর অবজারভেশন সংখ্যা হবে 95%। এটা যখন 3 কি বলে 3 সিগমা হয়ে যাবে, দ্যাট ইজ কি 5 থেকে 35 হয়ে যাবে। 5 থেকে 35, রেঞ্জটা 5 থেকে 35, তখন অলমোস্ট 99% অবজারভেশন এই রেঞ্জের মধ্যে পড়বে। অর্থাৎ কি হচ্ছে, এই রেঞ্জটা বেড়ে যাচ্ছে, অবজারভেশন সংখ্যা ওই 20টাই ওর মধ্যে ঢুকছে। দ্যাট ইজ প্রপোর্শন এরিয়া লাইন বিটুইন দ্যাট। যে আমরা কিভাবে বলতে পারবো যে কতগুলো ডেটা মিন 20 থেকে 25 এবং সেটা কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে আছে, সেটা আমরা এই এই কয়েকটা ফর্মুলার সাহায্যে দেখতে চেক করে দেখতে পারি। যে মিউ প্লাস মাইনাস সিগমা এই রেঞ্জ তৈরি করে দেখতে পারি, মিউ প্লাস মাইনাস 2 সিগমা এই রেঞ্জ একটা তৈরি করে দেখতে পারি, আর মিউ প্লাস মাইনাস 3 সিগমা এই রেঞ্জ তৈরি করে দেখতে পারি। যদি এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জ যখন তৈরি করবো তখন দেখবো যে 68% অবজারভেশন ওই রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জ যখন দেখবো যে 95% অবজারভেশন এই রেঞ্জের মধ্যে আছে। আর লাস্ট একটা রেঞ্জ তৈরি করবো দেখবো 99% অবজারভেশন ওই রেঞ্জের মধ্যে আছে। Importance of normal distribution in statistics. So most of the distribution occurring in practice, binomial, Poisson, hypergeometric distribution can be approximated by the normal distribution under some assumption. যে কথাটা আমি বারবার বলি যে কি একটা সার্চ কন্ডিশনে বিভিন্ন সিচুয়েশনে যে কোনো ডিস্ট্রিবিউশনে কোথায় আছে নরমাল ডিস্ট্রিবিউশনে চলে আসে। বলছে যে binomial, Poisson, hypergeometric distribution can be approximated by the normal distribution under some assumption. কিছু অ্যাজাম্পশনের শর্তে কি হয়েছে, সকল যে বাইনোমিয়াল, Poisson, hypergeometric অন্যান্য যে কোনো ডিস্ট্রিবিউশন কি হয় নরমাল ডিস্ট্রিবিউশন কনভার্ট হয়ে আসে। Moreover, many of the sampling distribution, আমাদের কিছু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে যেমন স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, কাস্টার টেন্ডস টু নরমালিটি ফর লার্জ স্যাম্পল। অর্থাৎ স্যাম্পল সাইজ যত বড় হবে ততটাই এই কিছু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে। এখানে ডিস্ট্রিবিউশন নাম দুইটা বলা, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা আছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনকে সম্পর্কে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা এখনো ধারণা পাইনি। জাস্ট নামটা জানি যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন গুলো হচ্ছে টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, কাস্টার ডিস্ট্রিবিউশন। দ্যাট ইজ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন গুলো একটা সেলস কন্ডিশনে নরমালিটি ফলো করে। কখন হচ্ছে নরমালিটি ফর দ্য লার্জ স্যাম্পল। The distribution has attractive mathematical properties which are very useful from theoretical point of view. এটা ম্যাথমেটিক্যাল প্রপার্টিসটা খুবই অ্যাট্রাকটিভ, যেটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজ করে। এটা আমরা যখন প্রবলেম গুলো দেখো আরো একটু ক্লিয়ার হবে কি কারণে অ্যাড করতে। The proofs all the test of significance in sampling are based upon the fundamental assumption that population from these samples have been is drawn is normal. এখন যতগুলো এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যতগুলো আমরা ডিস্ট্রিবিউশনই করো না, সেটা কোথায় থেকে হতে হবে বলছে স্যাম্পল হ্যাভ বিন ফ্রম নরমাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ যে স্যাম্পল গুলো আমরা ওখান থেকে ড্র করবো, যে পপুলেশন থেকে ড্র করবো, সেই পপুলেশন অবশ্যই নরমাল হবে। নরমাল থেকে ডিস্ট্রিবিউশন স্যাম্পল গুলো ড্র না করলে ওই স্যাম্পলের জন্য যে ডিস্ট্রিবিউশন গুলো বের হবে সেই ডিস্ট্রিবিউশন গুলো অ্যাকুরেট হবে না। এজন্য এটা নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন ফাইন্ডস লার্জ অ্যাপ্লিকেশন ইন স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল নামের একটা সেক্টর আছে, সেখানে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করি। এখন আসি আমার হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনটা কি। সাধারণত নরমাল যে ডিস্ট্রিবিউশনটা আছে সেইটার সাহায্যে প্রবলেম সলভ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমাদের জন্য ওটাকে বের করা কঠিন হয়, কারণ ওইটার যে কি বলে পিডিএফটা, এই পিডিএফটা অনেক একটা কমপ্লিকেটেড পিডিএফ। এই পিডিএফটা অনেকটা কমপ্লিকেটেড পিডিএফ। যেমন কমপ্লিকেটেড পিডিএফ বলতে x e to the power minus half x minus mu divided by sigma হোল স্কয়ার, এই যে মানটা এটা খুব একটা কমপ্লিকেটেড ফর্ম। এই জন্য এইটাকে সহজ হবে, এটাকে রিমুভ করার জন্য সহজ ভাবে নিয়ে আসার জন্য আমরা কি করি স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত করি। জাস্ট অনেক সময় আমরা ইন্টিগ্রেশন করার সময় ট্রান্সফরমেশন করি না, ওই ট্রান্সফরমেশন সিস্টেম। অর্থাৎ আমরা ধরে নিলাম x minus mu divided by sigma is equal to z. This is the standard normal form. This is the standard normal form. অর্থাৎ আমরা ওই যে মানটা ছিল এখানে যে কি x minus mu divided by sigma হোল স্কয়ার, যে মানটা ছিল হাফ e to the power minus half, এই মানটাকে আমরা কি করছি z হিসেবে সেটাকে z হিসেবে ধরে নিয়েছি। So where x assume a value x, corresponding value of z is given this.
Therefore, if x falls between the value of x is equal to x1 and x is equal to x2, the random variable z will fall between the corresponding values of z1 অর্থাৎ x1 minus mu by sigma and z2 minus mu by। অর্থাৎ আমরা কি করছি, একবার x এর মান x1 বসাইছি তাহলে z1 এর মান পাবো, একবার x এর মান x2 বসাইছি তবে z2 পাবো। and consequently we may write f of z 0, 0 যখন আমি এখানে কি বলে x minus z is equal to x minus mu by sigma ধরবো, তখন এইটা সমান হতে গেলে অবশ্যই mu এর মান 0 হতে হবে এবং sigma এর মান 1 হতে হবে। অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড নরমালের প্যারামিটার হচ্ছে 0 আর 1। এটা নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে 0 এবং 1, কারণ x is equal to z এ রূপান্তরিত হতে গেলে অবশ্যই mu এর মান কি হতে হবে, 0 হতে হবে এবং sigma এর মান 1 হতে হবে, না হলে x is equal to z হবে না। সো স্ট্যান্ডার্ড নরমাল রূপান্তরিত হতে যায় x এর মান 0, mu এর মান 0 এবং sigma এর মান 1। সো দিস ইজ আওয়ার কি হয়ে যাবে স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ। স্ট্যান্ডার্ড নরমাল এখন আগের পিডিএফটা থেকে এই পিডিএফটা কি হয়েছে, একটু চেঞ্জ হয়েছে এবং এটা একটা কারসরটা কারেকশন আছে, এটা x স্কয়ার হবে না, এটা হবে z স্কয়ার। এটা z স্কয়ার, এটা x স্কয়ার হবে না, এটা হবে z স্কয়ার, কারণ এটা সবগুলো এখানে আর x এর কোনো টার্মই থাকবে না, সবগুলো কেন হয় z is seen to be normal random variable with mean 0 and variance 1. The distribution of the random variable with mean 0 and variance 1 is called a standard normal distribution. যদি কোনো ডিস্ট্রিবিউশন নরমাল ডিস্ট্রিবিউশনের মিন 0 হয়, ভেরিয়েন্স 1 হয়, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এখানে কোশ্চেন হতে পারে what is the standard normal বা define the standard normal অথবা explain the standard normal distribution। এখানে কিছু কিছু কোশ্চেন হতে পারে define normal distribution or define standard normal distribution, write down the properties of normal distribution অথবা write down the importance of normal distribution। এই প্রশ্নগুলো এখানে থিওরিটিক্যাল থাকবে আর এখানে কিছু এক্সাম্পল থাকবে, যে ডিস্ট্রিবিউশনগুলোর এক্সাম্পল থাকবে, অবশ্যই এটা প্র্যাকটিক্যাল না, এই এক্সাম্পলগুলো থিওরিটিক্যাল থিওরিতে থাকবে এক্সাম্পল। এখানে দেখেন একটা এক্সাম্পল আছে র্যান্ডম ভেরিয়েবল র্যান্ডম ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা দেখলে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। র্যান্ডম ভেরিয়েবল x is normally distributed, একটা x হলো যেটা কি নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 12 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, অর্থাৎ মিউ এর মানও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানও দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ দ্য ফলোইং x is greater than or equal to 20 and x is less than or equal to 20 or x is equal to 0 less than or equal to x less than or equal to 20। অর্থাৎ কোন একটা সিকোয়েন্সের যেমন কতগুলো অবজারভেশন আছে, যে অবজারভেশন গুলোর মিন বের করেছি কত 12 এবং সেই অবজারভেশন গুলোর কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি 4, তাহলে যে অবজারভেশন গুলো আছে এটা অবজারভেশন গুলো আননোন। এখন বলছে যে কিসের চেয়ে বেশি আছে, সংখ্যা বেশি আছে, যে ডিস্ট্রিবিউশনটার মিন 12 তার 20 এর চেয়ে বেশি আছে এরকম সংখ্যার প্রবাবিলিটি কত, অথবা 20 এর চেয়ে ছোট আছে সংখ্যাগুলো তার প্রবাবিলিটি কত, অথবা 0 থেকে 12 এর মধ্যে আছে এরকম প্রবাবিলিটিটার মান, এরকম সংখ্যা আছে তার প্রবাবিলিটি মানটা, সেই মানটা বের করতে গেলে আমাদের প্রবাবিলিটি অফ x is greater than or equal to 20 mean p of x minus mu divided by sigma, that is x is the normal distribution। এই x কে আমাদের এই নরমাল ডিস্ট্রিবিউশন প্রবলেমগুলো সলভ করতে সবসময় একটা মাথায় খেয়াল রাখতে হবে, নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলভ করতে গেলে নরমাল ডিস্ট্রিবিউশনকে প্রথমে আমাকে স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত করতে হবে। নরমাল ডিস্ট্রিবিউশনকে প্রথমে কিসে রূপান্তরিত করতে হবে, স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত করতে হবে। স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে, x এর যে ইনকাম আছে এই x এর ভ্যালুকে ট্রান্সফর্ম করতে হবে কিসে, x minus mu divided by sigma। আমরা জানি z is equal to x minus mu divided by sigma, it is the standard normal variable, it is the standard normal variable। এই স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবলে আমাকে কি করতে হবে, রূপান্তরিত করতে হবে। তাহলে x minus mu divided by sigma, এখন x এর ভ্যালু 20 হয়, তাহলে এই 20টা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, কিসের সাপেক্ষে চেঞ্জ হবে, x minus mu, mu এর মান 12 আর sigma এর মান 12 4, এটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি z is greater than or equal to 2 হবে, তখন এটা কিন্তু আগে ছিল x এ, এবার আসলে z এ, ট্রান্সফর্ম হলো কিসের, z এ, এন্ড z যখন হবে আমরা সাধারণত প্রবাবিলিটি পেতে যাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে সাধারণত এটা বের করা অনেক কঠিন, যেহেতু মাইনাস মানে 2 থেকে মাইনাস প্লাস ইনফিনিটি পর্যন্ত, সেটা মানে কি অনেক বড়, সেটা বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তখন আমরা কি করি,
মাইনাস প্রবাবিলিটি অফ লেস দ্যান ইকুয়াল টু 2। ডিসক্রিটের ক্ষেত্রে লেস দ্যান 2 লেস দ্যান ইকুয়াল টু সেম, দ্য প্রবাবিলিটি অফ z লেস দ্যান ইকুয়াল টু 2। দিস ইজ দ্য প্রবাবিলিটি। আমরা এটা আবার কিউমুলেটিভ ফাংশন আকারে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ z এর যখন এটা থাকে তখন কিউমুলেটিভ আকারে লিখতে পারি ফাই অফ 2, অর্থাৎ x এর যেটা ফাই। এই ফাই অফ 2 এর মানটা আমরা একটা টেবিল থেকে, নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে মানটা আমরা পেয়েছি, যে কারণে আমরা এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা তৈরি করি। আমি আবারও বলছি যে যখন আমি স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত করি, স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত এইটাকে তখন আমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন আকারে লিখতে পারি, যেটাকে বলতে কি ফাই অফ 2 লিখতে পারি। অর্থাৎ x এর মান এখানে যদি লেস দ্যান 5 থাকে তাহলে ফাই অফ 5 লিখবে, x এর মান যদি -2 থাকে তাহলে ফাই অফ -2 লিখতে পারবো, x এর মান যদি 20 থাকে, z এর মান যদি এখানে 20 থাকে তাহলে ফাই অফ 20 লিখতে পারবো। ঠিক আছে, দ্যাট মিন্স এটা আমরা যখনই আমি যেটা ট্রান্সফর্ম করব তখনই আমি এভাবে ফাই অফ এত লিখতে পারবো। এখন ফাই অফ এত লেখার অর্থে এই মানটা আমরা কি করতে পারবো, আবার হচ্ছে একটা টেবিল থেকে বের করতে পারবো। এই মানটা আমরা একটা টেবিল থেকে পাবো। তাহলে আমরা দেখি এই যে ফাই অফ 2 এর মানটা হচ্ছে 0.9772, এটা আসলো, এটা কিভাবে আসলো এটা আমরা একটু দেখে নেব। এটা আমরা এটা দেখবো। আবার সিমিলারলি x is less than equal to 20 যখন, তখন এরকম মান যে x is less than equal to x is less than equal to 2 মানে কি, সেখানে 1 থেকে যেহেতু লেস দেন আছে তার 1 থেকে বাদ দিতে হবে না, তো সরাসরি ফাই অফ 2 লিখতে পারবো। আবার যখন হচ্ছে ইন্টারভেলের মধ্যে লিখবো 0 to 12 - 4 less than x, এটা আবার একটা রেঞ্জ -3 to 0, তাহলে কি হবে, যেহেতু -3 থেকে 0 বড়, সো প্রবাবিলিটি অফ z less than 0 minus probability of z less than -3, that is the phi of 0 and minus of phi of 3, and phi of 0 যা আছে তাই দিতে। এখানে যদি কোনো সময় মাইনাস, অনেক সময় আমরা মাইনাসের ভ্যালু টেবিলে পাই না, যখন মাইনাসের ভ্যালু পুরো টেবিলে না থাকে তখন এটাকে আমাদের প্লাসে করে নিতে হয়। প্লাস করে নিতে হলে কি করতে হয়, যে phi of 3 is equal to 1 minus phi of 3, অর্থাৎ phi of -3 is equal to 1 minus phi of 3, এইভাবে আমরা, যেমন phi of যদি এটা থাকে, phi of -2 যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি 1 minus phi of 2 লিখতে পারি। অথবা যদি phi of মাইনাস কি থাকে 10 থাকে তাহলে আমরা লিখতে পারি 1 minus phi of 10, এরকম লিখতে পারি। এরকমই minus phi of 3 is equal to 1 minus phi of 3। এখন মাইনাসের মানও পাওয়া যায়, আমি আবারও বলছি নরমাল ডিস্ট্রিবিউশন দুইটা টেবিল পাওয়া যায়, মাইনাস সহ পাওয়া যায় একটা মান, আর একটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা বইতে মাইনাস ছাড়া মান পাওয়া যায়। যদি মাইনাস ছাড়া মান টেবিলে থাকে তাহলে অবশ্যই আমাকে এইভাবে মাইনাসের মানটাকে 1 থেকে কনভার্ট করে নিয়ে আসবে। আর যদি না পাওয়া যায়, যদি মাইনাসের মান থাকে তাহলে সরাসরি আমরা এখানে মানটা মাইনাসের মানটা বসাই দেব। আমি এখন দেখবো যে এই মানগুলো আসলে কিভাবে আসবে। আমি ওই টেবিলটা এখানে দেখানোর চেষ্টা করি। এখানে আমি একটা টেবিল দেখানোর চেষ্টা করি। এই নরমাল টেবিলটা এরকম, আমি একটা কি বলে এখানে আমি একটা নরমাল টেবিল দেখানোর চেষ্টা করছি। সবাই দেখা যাচ্ছে এটা কি? নরমাল টেবিলটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই নরমাল টেবিলটা আমি দেখানোর চেষ্টা করছি। নরমাল এখানে উপরে লেখাই থাকবে যে টেবল ভ্যালুস অফ দ্য স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন দেখে ফাংশন phi of -infinity to z 1 by twice root over twice pi e to u square -2, অলমোস্ট কিসের মতো, z এর মতো দেখতে, অলমোস্ট কিসের মতো, z, কিন্তু রেঞ্জটা কত, -infinity to z পর্যন্ত। অর্থাৎ আমরা সাধারণত লোয়েস্ট ভ্যালু থেকে যে পর্যন্ত মানটা বের করা দরকার সেই পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। এই টেবিলটাতে দেখা আছে মাইনাস জেড এর মাইনাসের মানও দেওয়া আছে, জেড এর প্লাসের মানও দেওয়া আছে। অনেক টেবিলে শুধুমাত্র এই প্লাসের মানগুলো দেওয়া, এই মাইনাসের মানটা দেওয়া থাকে না। যদি মাইনাসের মান দেওয়া থাকে, জেড এর ভ্যালু মাইনাসের মান, জেড এর ভ্যালু কিন্তু এখানে মাইনাসের মান দেওয়া আছে, -3 to 0 আর +0 to +3, অর্থাৎ জেড এর ভ্যালু -3 থেকে +3 এর মধ্যে অলওয়েজ থাকবে, অলওয়েজ জেড এর ভ্যালু -3 থেকে +3, এখানে এর বাইরে কখনো যাবে না। ঠিক আছে,
যখন এটা থাকলো তখন আমরা দেখতেছি আমাদের মান বের করতে হবে কত, একটা হলো 2 এর জন্য। তাহলে 2 এর জন্য কোনটা, এই যে দিস ইজ দ্য 2, 2 কিন্তু এটা না, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 0.2, ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 2.0, দ্যাট ইজ সরাসরি 2। সো দিস ইজ ইকুয়াল টু 0.9972। এখন যদি আমার জেড এর ভ্যালু এরকম থাকতো যে জেড অফ ফাই অফ 2.5, তাহলে কি তো এই যে 2.5, দ্যাট ইজ দ্য দিস ভ্যালু দিস। এবার যদি এরকম থাকতো 2.53 তাহলে কি দিতে হতো 2.5 আর এই দিকে যাব আমি 3, সো 2.53 দিস ইজ দ্য দিস, এই যে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে দিস। সো এই টেবিল থেকে মান বের করার সিস্টেমটা হচ্ছে এটা। যদি এরকম থাকে যে ফাই অফ 0.71, 5 of 0.71, তাহলে আমার কি করতে হবে, এইদিকে দেখবো 7, দিস ইজ দ্য 7 আর 1 বলতে দিস, সো দিস ইজ দ্য 7.1 অর্থাৎ 0.7611, এইটা হচ্ছে 5 of 0। এরকম এখানে যে মান ফাংশনের মানে দেওয়া থাকবে 2 ডিজিটের থাকবে এবং সেখানে সাহায্যে আমি এই টেবিল থেকে এই মানটা বের করব। এখানে আমরা এটা এই জায়গায় দেখলাম, এই যে মানগুলো দেখলাম কি বলে -3, 0 এবং সবগুলো মান ওই টেবিল থেকে নিয়ে আসা আছে। তো আমরা যদি গ্রেটার দ্যান 20 কত পার্সেন্ট, 0.0 মানে অর্থাৎ 2% অবজারভেশন আছে 20 এর থেকে বেশি, যে সংখ্যাগুলোর মিন 12 পেয়েছি এবং স্ট্যান্ডার্ড 4 পেয়েছি, সেই সংখ্যাগুলোর মধ্যে 20 এর চেয়ে বড় আছে কত পার্সেন্ট অবজারভেশন আছে, 2% অবজারভেশন আছে, সেই প্রবাবিলিটির মানটা এখানে। এবং 20 এর চেয়ে ছোট কত পার্সেন্ট অবজারভেশন, 97%, অলমোস্ট 98% অবজারভেশন আছে কি 20 এর চেয়ে ছোট। এবং 0 থেকে 12 এর মধ্যে কত পার্সেন্ট অবজারভেশন, 0 থেকে 12 এর মধ্যে আছে অলমোস্ট 50%, অলমোস্ট কত 50% অবজারভেশন থেকে 0 থেকে 12 এর মধ্যে। অর্থাৎ যে সংখ্যাগুলোর মিন 12 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, সেই সংখ্যাগুলোর 0 থেকে 12 এর মধ্যে আছে 50% অবজারভেশন, 20 এর চেয়ে কম আছে 98% অবজারভেশন, 20 এর চেয়ে বেশি আছে হচ্ছে 2% অবজারভেশন। অর্থাৎ অনলি ফর 2% অবজারভেশন আছে 20 এর থেকে বেশি। কতগুলো অবজারভেশনের মধ্যে এই কনস্ট্যান্ট আছে সেই সংখ্যাটা আমার এখানে দেওয়া নাই, সেটা আমাদের নট নেসেসারি। আমার প্রয়োজন এখানে যেটা দরকার যে আমাকে জিজ্ঞাসা করতে 20 এর চেয়ে কত কম আছে, যে ডিস্ট্রিবিউশনটা মিন 12 এবং স্ট্যান্ডার্ড সেই ডিস্ট্রিবিউশনটা এক্স এর ভ্যালুগুলো 20 এর চেয়ে কত পার্সেন্ট বেশি, কত পার্সেন্ট আছে, 20 এর চেয়ে কম কত পার্সেন্ট আছে, আর 0 থেকে 12 এর মধ্যে কত পার্সেন্ট আছে, সেটা এখানে এক্সপ্লেইন করতে হবে। এখানে एग्जांपल আরো আছে, এটা এই তিনটা एग्जांपल দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা একটু দেখি যে if the yields of 500 maize farms from a normal distribution with mean yield 8 quintal per hectare and standard deviation is 3 quintal per hectare. Find the number of farms between 5 and 9 below 4 quintals and 10 quintals or above. তাহলে প্রথমটার জন্য এখানে প্রথম প্রবলেমটার জন্য আমার কি আছে, প্রথম প্রবলেমটার জন্য মিন বলা আছে হচ্ছে নাম্বার 1, প্রবলেমটার জন্য মিন বলা আছে কত 8, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে হচ্ছে 3.4। আমাকে বের করতে বলছে প্রথম এক নম্বরের জন্য বলতে প্রবাবিলিটি অফ কত 5 লেস দেন x লেস দেন 9, এই মানটা বের করতে বলছে। দ্বিতীয়র জন্য বের করতে বলছে হচ্ছে কি বিলো 4 কুইন্টাল, অর্থাৎ প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন ইকুয়াল বিলো লেস দেন ইকুয়াল না বলবো না, লেস দেন 4 বলবো, লেস দেন কন্টিনিউয়াস এর কাছে লেস দেন ইকুয়াল 4 আর লেস দেন 4 সেম জিনিস এইটা। আর 3 নম্বরের জন্য বলছে হচ্ছে কত প্রবাবিলিটি অফ 10 and above if x is greater than equals to 10। এই তিনটা প্রবাবিলিটির মান বের করতে হবে। এই তিনটা প্রবাবিলিটির মান বের করতে প্রথমে আমি আবারও বলছি এই যে x আছে, x কে আমাকে কিসে ট্রান্সফার করে দিতে হবে, যেটা ট্রান্সফার করতে হবে। আমি এই তিনটা প্রবলেম একটু এখানে ডিসকাস করে দেখাচ্ছি, লিখে খাতায় করে দেখাচ্ছি।
তো বলছে যে probability of 5 less than x less than equals to 9 এইটা এটা দেখো দ্বিতীয়টা বলছে probability of x is less than equal to 4 আর তৃতীয়টা বলছে x is greater than equal to এখন এখানে যা আছে সেটা হচ্ছে মিউ এর মান দেওয়া আছে মিউ দেওয়া আছে হচ্ছে কত কত দেখলাম 8 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 3.4 এইটা আমার হচ্ছে প্রবলেমের মান দেওয়া আছে আর আরেকটা মান দেওয়া আছে n দেওয়া আছে কত 500 এইটা আমাদের পরে যদি প্রয়োজন লাগে পরে ইউজ করব কিন্তু এই প্রবলেমের মান বের করতে আমার এই n এর মানের প্রয়োজন আমরা এটা দেখে নিই কিভাবে আমি প্রথম ফার্দার বলছি যে এই x কে সাধারণত আমার কি করতে হবে স্ট্যান্ডার্ড নরমালে নিয়ে আসতে হবে অর্থাৎ 0 এর কনভার্ট করতে হবে তাহলে আমাদের প্রথমটা যদি আমি বের করতে চাই তাহলে প্রবাবিলিটি অফ 5 minus mu divided by sigma less than equal to x minus mu divided by sigma less than equal to 9 minus mu divided by sigma this is the এই মানটা আমাদের বের করতে হবে এই মান বের করতে গেলে কি হবে প্রবাবিলিটি অফ 5 minus 8 divided by 3.4 less than equal to এটা তখন কিসে ট্রান্সফর্ম হবে এটা তখন যেটা হবে এটা আর এটা হচ্ছে 5 minus 8 divided by 3.4 এরকম যখন আসবে তখন আমরা ইজিলি এটাকে আসতে 5 রাখতে কারণ -3 এখানে -3/3/4 less than equal z less than equal to এখানে কত 9 আছে 1 divided by 3.4 তাহলে এটা ভাগ করলে আমি পেয়ে যাব যে 3/3.4 কত আসবে 3 ভাগ 3.4 is equal to 0.88 এটা আসলো -0.88 less than z less than হচ্ছে এখানে 1 ভাগ 3.4 হচ্ছে 29 এটা 0.29 এইটা হচ্ছে আমার প্রবাবিলিটির মান এই দুটোর মানটা বের করতে হবে এই দুটোর মান বের করতে গেলে যেটা করতে হবে প্রথমে আমি কি করব phi of 0.29 minus of 0.88 এই দুটোর বিয়োগফল বের করতে হবে phi of 0.2 আর phi of -8 অথবা -88 না লিখে আমরা এভাবে লিখতে phi of 0.29 minus of 1 minus phi of 0.88 এটা বের করতে জাস্ট এই দুটো মান বের করলে আমার কি হয়ে যাবে এই প্রবলেমটা এক নম্বর প্রবলেমটা সলভ হবে ঠিক আছে টেবিল থেকে আমরা এই আমি যেতে পারবো না আমি ক্লাসে আছি বললাম তুই আসে ফ্রেশ ট্রেশ হয়ে যাই আসে একটু খাবার টাবার নিয়ে গেলি ফ্রেশ হয়ে খাবার নিয়ে গেলি আর কি বলে আমি বাসাতে আছি বাসা আমি তো অনলাইনে ক্লাসে আছি আমরা একটু দেখি যে এটা কিভাবে এটাকে কি করা যায় টেবিলটা থেকে আমরা একটু দেখি টেবিলটা থেকে দেখতে পারলে মানগুলো কত কত আছে আমরা একটু দেখতে পারি মানগুলো নরমাল টেবিলটা কোথায় গেল তো এটা তো নরমাল টেবিলটা এই নরমাল টেবিলটা আমরা প্রথমে দেখব কত মানটা হচ্ছে কি বলে 0.29 এই যে 0.2 আর হচ্ছে এই যে 9 that is this is the 0.29 0.61 0.6141 আর 1 মাইনাস আরেকটা হচ্ছে 0.88 টা কোনটা এই যে 0.8 এটার হচ্ছে এই যে 0.88 this is the 8.088 0.8106
এই দুটো মান আমরা এখান থেকে পাই। আমি এখন আবার ইয়েতে ব্যাক চাই। এই যে আমি দেখেন দেখালাম, এখানে যে জিনিসটা দেখাইছি, এই যে 0.61টা 6141 আর 1 মাইনাস 0.8106। এখন এটাতে ক্যালকুলেশন করলে এই মানটা পাবো। ঠিক আছে, এইভাবে আমরা এখানে কি বলে লেস দেন 4 এর জন্য বের করতে পারি। probability of x is less than equal to 4, তাহলে x is less than 2 এটা আমরা প্রথমে z এর রূপান্তরিত করব। দ্যাট মিন্স কি হবে x minus mu divided by sigma less than equal to 4 minus 8 divided by 3.4। so this is এরকম অবস্থা তো এখান থেকে আমরা কি করব, z is less than equal to minus 4 divided by 3.4, এটা হচ্ছে p of this। তো p of this যখন হবে তাহলে 4 minus 4 minus 4 ভাগ 3.4 যখন বের করতে হবে, এখানে কি হবে probability of z is equal to minus 1.18 1.18 এটা 1 মাইনাস 3 থেকে এটাও মান বের করতে পারবো, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি phi of এটা তো হবে কি minus 1.18, অথবা আমরা এটা লিখতে phi of 1 minus phi of 1.18 1 minus phi of 1 point। এখন phi of 1 point ওই টেবিল থেকে phi of 1.18 এর মানটা বের করলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। লাস্টে আরেকটা দেওয়া আছে কত, probability of x is greater than equals to 10। greater than equals to 10 যখন হবে সেটাও আমরা যেটা ট্রান্সফার করব x minus mu divided by sigma greater than equals to 10 minus 8 divided by 3.4। তো এটা z greater than equals to আমরা এটা কি 2 by 3.4। এখন এটা যেহেতু গ্রেটার দ্যান, আমাদের এখানে একটা শর্ত আছে যে যখন গ্রেটার দ্যান থাকে, probability of গ্রেটার দ্যান যখন থাকে তখন বের করাটা সম্ভব। এক্ষেত্রে আমরা কি যে মাইনাস অফ 1 মাইনাস অফ p of z less than equal to 2 by 3.4। যেটার ক্ষেত্রে এইভাবে প্রথমে এটা লিখতে পারি। যেটার ক্ষেত্রে এরকম আমার কি করতে হয়, যখন গ্রেটার দ্যান থাকে তখন অ্যাকচুয়ালি আমাকে এখানে লেস দেন করে নিয়ে 1 মাইনাস দিস মান বের করে 1 মাইনাস দিস, ঠিক আছে 1 মাইনাস p of z লেস দেন ইকুয়াল টু, আগে এটা করার পর দেন এখান থেকে আমার এটা ইকুয়াল টু লিখতে হবে 1 মাইনাস i of 2 by 3.1 মাইনাস i of 2। এখন 2 by 3.4 ভাগ করে যে পয়েন্টের মানটা আসবে সেইটার সাপেক্ষে i of যেটা মান বের করি এবং 1 থেকে ভাগ করি x is greater than এটার মানটা পেয়ে যাবে। এইভাবে আমরা এই নরমাল ডিস্ট্রিবিউশন গুলো সলভ করতে প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড নরমালে রূপান্তরিত করব, দেন এটাতে স্ট্যান্ডার্ড নরমাল থেকে মান বের করার পরে নরমাল টেবিল ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করব। আমি আর যেটা হচ্ছে এখানে আরো দুইটা एग्जांपल আছে, ওই দুটো एग्जांपल বলে একটু যদি কথা বলি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে পরে একটা হচ্ছে the height of barley plants in a field, the height of barley plants in a field is assumed to follow normal distribution with mean height appliancy and standard deviation frequency. A sample of 150 plants was selected from a plot field. Find the number of plants having height more than 40 between 32 inch and 32 inch and 38 inch and below height। এটা একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছে find the number of plants। এখানে কিন্তু প্লান্টের সংখ্যা বের করতে বলছে, এখানে কি বের করতে বলছে প্লান্টের সংখ্যা, আর এগুলো কিন্তু আমার বের হচ্ছে প্রবাবিলিটি। এগুলো কি বের হচ্ছে প্রবাবিলিটি, এগুলো এখানেও কিন্তু প্রবাবিলিটি বের, এখানেও প্রবাবিলিটি মান, যে প্রবাবিলিটির মানটা বের হবে
ওই প্রবাবিলিটির ইন্ডিভিজুয়াল এই যে এই এক নম্বরের জন্য যে প্রবাবিলিটি মান বের হবে তার সাথে 150 গুণ করলে এটার প্লান্ট সংখ্যা বের হবে। তারপরে এটার যে প্রবাবিলিটির মানটা বের তার সাথে 150 গুণ করলে এটার কি বলে প্লান্ট সংখ্যা বের হবে, এবং এটার যে প্রবাবিলিটির মানটা বের হবে তার সাথে 150 গুণ করলে বের হবে। দ্যাট মিন্স আমাদের বলা আছে এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে নাম্বার অফ প্লান্টস মানে কি এক্সপেকটেশন অফ প্লান্টস, এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স মিন্স এক্স বলতে n ইনটু p, অর্থাৎ p টা হচ্ছে প্রবাবিলিটি আর n টা হচ্ছে স্যাম্পল সাইজ, এই দুটো গুণ করলে এক্সপেক্টেড আর মিন সংখ্যাটা পয়েন্ট এখানে একটু ডিফারেন্ট। আর আরেকটা বিষয়, if the egg production of 200 poultry farms follow normal division with annual egg production per bird was এতো and standard deviation এতো, find the number of the farms that is between এতো and এতো, between below এতো and above এতো। তো আগে প্রথম প্রবলেমটা যেটা সেটার মতো নাম্বার অফ ফার্মস, সরি আগেরটার ক্ষেত্রে একটা যে প্রবাবিলিটি ভেরিয়েবল হলো সে প্রবাবিলিটি এখানে বের করতে ফাইন্ড দ্য নাম্বার অফ ফার্মস, নাম্বার অফ ফার্মস যখন বের করতে হবে তখন এই যে প্রত্যেকটার সাথে 5 প্রবাবিলিটির সাথে 500 গুণ করে বের করতে হবে। অর্থাৎ এরকম এক্সপেকটেশন অফ x ইনটু n ইনটু 2, যে প্রবাবিলিটির মানটা ইন্ডিভিজুয়ালি পেলাম তার সাথে এই n এর সংখ্যা দিয়ে গুণ করে নাম্বার অফ ফার্মস গুলো বের করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা মানটা আমরা বের করলাম। এখানে একটা মান আমরা বের করব। এখানে আমি একটু দেখাই যে নাম্বার অফ ফার্মসটা কিভাবে বের করব। এখানে নাম্বার অফ ফার্মস যেহেতু আমার হচ্ছে এই যে মানটা আমি বের করলাম, তো 1 minus 81, that means 1 minus 81 আমার বের করতে 1 minus 0.8106, এটা ইজ ইকুয়াল টু কিভাবে লেখা যায় এটার অঙ্কটুকু 0.6141 মাইনাস এই অঙ্কটুকু বাদ দিলে পাওয়া যায় হচ্ছে 0.1894। এখন যদি আমি 0.6141 বিয়োগ 0.1894 বাদ দিই 0.6141 বিয়োগ 0.1894 এটা বাদ দিলে বের হবে কত? 0.4247। 0.4247 that is the probability of 5 to, এখন নাম্বার অফ ফার্মস যদি বের করতে চাই, তো নাম্বার অফ ফার্মস যদি বের করতে চাই তাহলে n গুণন p বের করতে হবে। n এর মান হচ্ছে কত? 500 আর p এর মান বের করলাম 0.427। এটা এখন এর সাথে যদি আমি কি করি কি বলে 500 গুণ করি তাহলে আমার ফার্ম সংখ্যা হচ্ছে 212। তার মানে 212.35 অলমোস্ট 212, অর্থাৎ 212টা ফার্ম এখানে কোশ্চেন 212 পাইলাম। এই 212টা ফার্ম আমার কি হলো, কোথায় কিসের জন্য পাইলাম? এখানে যে কোশ্চেনটা ছিল কি যে if the yields of 500 maize farms, 500টা maize ফার্ম যদি থাকে সেই 500টা maize ফার্মের মধ্যে 500টা maize ফার্মের মধ্যে বলছে find the number of farms between 5 to 9 কুইন্টাল পার হেক্টর। যে সব ফার্মগুলোতে পার হেক্টরে 5 থেকে 9 কুইন্টাল কি বলে ইল্ড উৎপাদিত হয়, সেই ফার্মগুলো কতগুলো সংখ্যা ফার্মে এই রেঞ্জের মধ্যে উৎপাদিত হয়, কতগুলো ফার্মে 5 থেকে 9 কুইন্টাল পার হেক্টরে উৎপাদিত হয়, এরকম ফার্মের সংখ্যা কত,
এরকম ফার্মের সংখ্যা হচ্ছে 212 অর্থাৎ 500টা ফার্মের মধ্যে 212টা ফার্মে 5 থেকে 9 কুইন্টাল পার হেক্টর মেজ উৎপাদিত হয়। সিমিলারলি বিলো 4 কুইন্টাল অর্থাৎ 4 কুইন্টালের নিচে উৎপাদিত হয় এরকম ফার্মের সংখ্যা কতগুলো? তাহলে 4 কুইন্টালের নিচের যে প্রবাবিলিটির সংখ্যা সেটা বের করে ওই 500 সাথে গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়। আবার বলছে 10 কুইন্টালের বেশি উৎপাদিত হয় পার হেক্টরে এরকম ফার্মের সংখ্যা কত? তাহলে 10 কুইন্টালের উঠতে যে প্রবাবিলিটির মানটা পাবো তার সাথে 500 গুণ করলে যে সংখ্যাটা পাবো দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফার্ম ফর মোর দ্যান 10 কুইন্টালস। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেমকে সলভ করি। এই যে এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যদি বুঝতে না পারি করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা করলে আমার মনে হয় আমি